আমাদের যে উপকূলীয় অঞ্চলে যে বাচ্চারা আছে বা আপনারা আছেন, আপনারা কিভাবে ভয়েসটা মেসেজ দিতে পারবেন ওখানে। এখানে বলা হয়েছে যে এখানে একটা সিভিল সোসাইটি কনস্টিটিউয়েন্সি আছে অফ দি UNFCCC, যেটা শামীম ভাই বলছিল, কেমন ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এর আওতায় দেখা যাচ্ছে যে এখানে অনেক ধরনের, ওই যে বলছিলাম না বিঙ্গো বিজনেস, তারপরে কি বলছিলাম রিঙ্গো রিসার্চার, তারপরে হচ্ছে ওখানে টুঙ্গো, ওটা হচ্ছে ট্রেড ইউনিয়ন, তারপরে আছে WCC ওমেন এন্ড জেন্ডার, তারপরে আছে ইন্ডিজিনাস পিপল, তারপরে আছে এনভায়রনমেন্টাল NGO এনগো, তারপরে আছে লোকাল গভর্নমেন্ট এন্ড অথরিটিজ। হ্যাঁ, এইটা এর মধ্যে 9 নাম্বার হয়েছে কি চিলড্রেন এন্ড ইয়ং, এটা হচ্ছে ইয়ঙ্গো। কেমন? এখন এরা কিভাবে আসলো আপনি দেখেন যে এটা 1982 সাল থেকে রিও যে আর্থ সামিট হয়েছে, সেই আর্থ সামিট থেকেই আমরা 1992 থেকে, কেমন এখান থেকে আলোচনা হয়েছে এবং এখান থেকেই আসলে চিলড্রেনদের বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জয়েন করার সুযোগ হয়েছে। তারপরে আসছে বন কনফারেন্স অফ পার্টিস, এবং দেখা যাচ্ছে যে এখানে 1999 সালে আমরা এখানে পার্টিসিপেট করেছি, কিন্তু প্রথম কনফারেন্স হয়েছিল বার্লিনে 1995 সালে। 4 বছরের মাথায় এখানে চিলড্রেনরা পার্টিসিপেট করার সুযোগ হয়েছে। এরপরে 2005, 2009, 2011, এরপরে ইয়ংগুর জন্য একটা সেপারেট কনস্টিটিউয়েন্সি হয়েছে। কেমন? এই কনস্টিটিউয়েন্সিতে এখন আমরা কিভাবে পার্টিসিপেট করতে পারি, পুরো স্ট্রাকচারটাকে যদি আমরা দেখি, প্রথম কথাই হচ্ছে এইটা UNFCCC তে একটা অ্যাডমিটেড NGOর মাধ্যমে হতে হবে। যে কোনো একটা NGO প্রথমেই UNFCCC ওদের যেই ফ্রেমওয়ার্ক আছে, স্ট্রাকচার আছে, সেইখানে অবজারভার অর্গানাইজেশন হিসেবে তাদের থাকতে হবে। যেমন এখন যদি ওই যে AOSCD অলরেডি তারা অবজারভার অর্গানাইজেশন, এখন যদি JJS অবজারভার অর্গানাইজেশন হয়, সেখানে ক্যাটাগরি দিতে পারে যে আমরা ইয়ঙ্গো হিসেবে জয়েন করতে চাই, তো ইয়ঙ্গো হিসেবে সে জয়েন করবে। জয়েন করার পরে এই ইয়ঙ্গোদের কতগুলো কাজ আছে দেখেন। এখানে দেখা যায় যে এখানে একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি হয়, এখানে গ্লোবাল কোঅর্ডিনেশন টিম তৈরি হয়, এখানে কনফারেন্স অফ দি ইয়ুথ হয়, লোকাল রিজিওনাল কনফারেন্স অফ দি ইয়ুথ হয়। যেমন এইটা হচ্ছে, এটা আমরা অলরেডি করে ফেললাম, এটা গত 4 বছর যাবত JJS এটা অলরেডি করছে, তো আমরা অলরেডি এখানে আছি। এখন জাস্ট আমাদের এখান থেকে এই জায়গার একটা অবজারভার অর্গানাইজেশন হইতে হবে। অবজারভার অর্গানাইজেশন হইলেই এখান থেকে আমরা ইয়ঙ্গোর ডিসিশন মেকিং এ আমরা যেতে পারবো। এই ডিসিশন মেকিং এ গেলে এইখানে আমরা এই এনজিওটা কাজ করবে ইয়ঙ্গোর একটা অবজারভার অর্গানাইজেশন হিসেবে। কেমন? এখন এই যখন অবজারভার অর্গানাইজেশন হিসেবে কাজ করবে ইয়ঙ্গো কাউন্সিলের, সেখানে সে প্রত্যেক ইন্ডিভিজুয়াল, আপনাদের প্রত্যেকের এখানে সুযোগ থাকবে পার্টিসিপেট করার। কিভাবে? এখানে ফোকাল পয়েন্ট নির্ধারিত হয়, এখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল নর্থ থেকে একজন যায়, গ্লোবাল সাউথ থেকে একজন যায়, তারপরে আমরা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিতে। যেমন আমি যদি মনে করি, আপনাদের এখান থেকে যদি মনে করেন যে আপনি এই গ্লোবাল কোঅর্ডিনেশন টিমে জয়েন করতে চান, আপনি যাবেন JJS এর মাধ্যমে যে আমি গ্লোবাল এই কোঅর্ডিনেশন টিমে আমি কাজ করতে চাই। তো কাজ করবেন কিভাবে? এখানে অ্যাপ্লিকেশন করবেন, ওদের ওখানে ওয়েবসাইটে গেলে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। কেমন? তারপরে এখানে যে আবার এখানে নানা ধরনের ফোরাম রয়েছে, এখানে পুরস্কার রয়েছে, কাজ রয়েছে, চিত্রাঙ্কন যেমন প্রতিযোগিতা করছিলেন না লাঞ্চের আগে, সেরকম কাজ আছে। এই সমস্ত কাজে পলিসি ওয়ার্ক আছে, প্রপোজাল আছে, সমস্ত জায়গায় আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনাদের এখানে আপনারা যারা পার্টিসিপেট করেছেন তাদের বয়স হচ্ছে সবার 18 থেকে নিচে। এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে 35 বছর পর্যন্ত আপনি পার্টিসিপেট করতে পারবেন। ঠিক আছে? ইয়ঙ্গোকে বলা হয়েছে 35 বছর পর্যন্ত পার্টিসিপেট করা যাবে। হ্যাঁ, নেক্সট। তো এখন দেখা যাচ্ছে যে এই হচ্ছে আমাদের ইয়ঙ্গো ওয়ার্কিং গ্রুপ। কে কোন গ্রুপে কাজ করতে চান তাতে কোনো সমস্যা নাই, এখানে অনেক গ্রুপ রয়েছে। দেখেন তো, পড়েন তো একজনে, জোরে পড়ো, জোরে পড়ো, একজন পড়ো জোরে। সবুজ গুলা পড়েন, সবুজ কে পড়বা? সামনে থেকে একজন পড়েন। হ্যাঁ, Youngos working groups. সবুজ গুলো পড়ো, সবুজ। Arts, cultures and heritage, nature's ecos, climate, peace and security, right, adaptation, human rights, mitigation, food
food and agriculture, reducing inequality and Inclusion. inclusion rights. হ্যাঁ, এখন আমরা যদি মনে করি যে আমরা এই বাংলাদেশের কোস্টাল এরিয়া থেকে আমরা আমাদের মেসেজ পৌঁছতে চাই, আমরা প্রথমেই ধরে নেব সবাই মিলে প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাডাপ্টেশন গ্রুপে কাজ করা, ঠিক আছে? তারপরে আমি ধরে নেব আচ্ছা ঠিক আছে, আমি অ্যাডাপ্টেশন গ্রুপের ভিতরেও আমি আরো ডিপে যেতে চাই, আচ্ছা হিউম্যান রাইটসকে আমি দেখতে চাই। আবার কেউ মনে করলো না আমার এটা ভালো লাগে না, আমি অন্যদিকে যেতে চাই, আমি চাইল্ড রাইটসে যেতে চাই। কেমন? এখানে অনেকগুলো অপশন আছে, যে যেই গ্রুপে কাজ করতে চায় তাকে সেই গ্রুপের সাথে, ওখানে ওয়ার্কিং গ্রুপ, ওই আগের যে স্লাইডে দেখালাম না, ওখানে ওয়ার্কিং গ্রুপ আছে, ওই ওয়ার্কিং গ্রুপের সাথে কানেক্ট হতে হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে আপনাকে যেতে হবে ওই অবজারভার অর্গানাইজেশনের মাধ্যমে। এখানে যদি যেই অর্গানাইজেশন পাবে, আমি বলবো যে যদি এখনো না হয়ে থাকে আপনি তাড়াতাড়ি করে এটা হয়ে যান, ওই অবজারভার অর্গানাইজেশনের অ্যাপ্লিকেশন করে দেন, তাহলে আমার ধারণা এটা করতে একটু সময় লাগে, 4-5 বছর লাগবে না, 1-2 বছর আমরা করেছি অলরেডি 2 বছর মধ্যে হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে মান গেছে। নাই, এটা বোধহয় একটু ঝামেলা হচ্ছে এখন, আগে এত লাগতো না। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। কেমন? তাহলে এখন এইটা আপনারা যা, যদি স্মার্টফোন থাকে আপনারা দেখবেন এটা ওয়েবসাইটও আছে, ঠিক আছে? এইখানে যারা চিলড্রেন এবং ইয়ুথ যারা শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায় কিভাবে পার্টিসিপেট করা যেতে পারে, এইখানে জাস্ট স্ক্যান করলেই হবে। ওই ম্যাটেরিয়ালসটা, এটা একটা গাইডলাইন আছে, গাইডলাইনটা আপনাদের হাতে চলে আসবে। ডাউনলোড করে, যদি ল্যাপটপ থাকে, কম্পিউটার থাকে, ডাউনলোড করে আপনারা একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে 2টা মডিউল নিয়ে এই লেসনস গুলো আছে। একটা হচ্ছে যে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এই পুরো প্রসেসটা নিয়ে একটা মডিউল আছে, যেটা বাচ্চাদের জন্য বা আপনাদের জন্য, ইউথদের জন্য। মডিউল 2 হচ্ছে নেগোসিয়েশনস এর যে রুল প্রসেস আছে সেটা নিয়ে আপনাদের কাছে ওরা একটা ওভারভিউ দিয়েছে, এবং এটা ইউএনএফসি নিজেরাই করেছে, কাজে এটার মাধ্যমে আমরা পার্টিসিপেট করতে পারি। কেমন? এখানে এটা যদি আমরা একটু পড়ি, আমরা ডিটেইল বুঝে যাব আমরা আসলে কোথায় কিভাবে পার্টিসিপেট করতে পারবো। কেমন? এখানে ওই যেটা বললাম যে ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন নিয়ে কি কি আছে আসলে, আমরা যদি ডান দিকে তাকাই, মডিউলের মূল ফোকাসটা এরকম 9টা এরিয়া আছে, যেমন ইন্ট্রোডাকশন টু দি কোর্স, মিটিগেশন কি, অ্যাডাপ্টেশন কি, ট্রান্সপারেন্সি কি, ক্লাইমেট ফাইন্যান্স কি, জাস্ট ট্রানজিশন কি, এগ্রিকালচার ফুড সিকিউরিটি, জেন্ডার, দি ওশান, এই সমস্ত বিষয়গুলো আছে। আমি একটু সংক্ষেপে বলি যে মিটিগেশন মানে কি, মনে রাখতে হবে। কেমন? ওই যে জাকির ভাই ওখানে লিখেছে অ্যাডভোকেসি অ্যাপ্রোচ ফর কোস্টাল চিলড্রেন লিডার্স ইন দি ইউনিভার্সিটি কপ প্রসেস, তার উপরে লেখা আছে ক্যাপাসিটি বিল্ডিং সেশন। ক্যাপাসিটি বিল্ডিং সেশন মানে কি? আপনাদের কিছু সক্ষমতা বাড়াতে হবে, তাই তো? এখন আমি অন্তত 3টা শব্দের কথা বলবো, এটা আপনারা কখনো ভুলে যাবেন না। কেমন? 1 নম্বর হচ্ছে মিটিগেশন। মিটিগেশন মানে কি? যখনই আমি জলবায়ু পরিবর্তন নিয়ে মিটিগেশন নিয়ে কথা বলবো, এই মিটিগেশন শব্দের অর্থ কি? মিটিগেশন বলতে আমি বুঝি কি? আপনারা কেউ বলতে পারবেন? আচ্ছা, ওখানে ওই যে শামীম স্যার কি বলছিল, উনি বলছিল যে আমাদের অনেক গ্রিন হাউস গ্যাস এমিশন হয়, বলছিল না? এমিশনের ফলেই আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা হয়। কেমন? তো এখন বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলা করতে গেলে আমার 3টা অস্ত্র লাগবে, একটা রাইফেল, একটা স্ট্যান্ড গান আর একটা পিস্তল, নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওটা লাগবে না। তাহলে লাগবে হচ্ছে কি, প্রথমে মিটিগেশন। মিটিগেশন মানে হচ্ছে এমন কর্মপ্রণালী বা এমন কর্মকাণ্ড, এমন কাজ, যেই কাজের মাধ্যমে আমি গ্রিনহাউস গ্যাস এমিশন কমাবো। ঠিক আছে, বুঝা গেছে? যেমন কার্বন সিঙ্ক করা, গুড, ভেরি গুড। তারপরে আর কি? শিল্পায়নের মাধ্যমে, শিল্পায়ন ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে আমরা গ্রিন ইন্ডাস্ট্রিজ করা। কেমন? আমাদের রিনিউয়েবল এনার্জি নিশ্চিত করা। কেমন? যেখানে আমাদের এমিশন বেশি হবে সেখানে এমন কর্মপদ্ধতি নেওয়া যেখানে এমিশন কম হয়। তো এই গ্রিনহাউস গ্যাস এমিশন কমানোর যেই প্রক্রিয়া, যেই কাজ, যেই কর্মপদ্ধতি, সেটাই হচ্ছে মিটিগেশন। বোঝা গেল? জলবায়ু পরিবর্তন সম্পর্কিত যখন আলোচনা হবে তখন আমরা মিটিগেশন বলতে বুঝবো হচ্ছে এমন কর্মপদ্ধতি, এমন কর্মপ্রণালী, এমন কর্মকাণ্ড, যেই কর্মকাণ্ডের মাধ্যমে গ্রিনহাউস গ্যাসের এমিশন কমবে। আচ্ছা, তো এটা গেল মিটিগেশন। তারপরে আছে কি?
অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে কি? অভিযোজন। অভিযোজন মানে কি? খাপ খাওয়ানো। খাপ খাওয়ানো মানে কি? মানে যে ইম্প্যাক্টটা বা প্রভাবটা আছে তার সাথে খাপ খাইয়ে চলার পদ্ধতি, এই তো। ওই যে কর্মপ্রণালী বলছিলাম, এমন কর্মপ্রণালী, এমন কর্মকাণ্ড, এমন কাজ, যে কাজের মাধ্যমে আমি একটা জলবায়ু পরিবর্তনের যে একটা অভিজ্ঞতা আছে, যে একটা চেঞ্জিং কন্ডিশন আছে, হ্যাঁ, পরিবর্তিত অবস্থা আছে, সেই পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে চলতে পারি, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। যে কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ওই যে ঘরের ইয়েটা কি বলে, প্লেন না, ল্যাট্রিন, ওয়াটার পয়েন্ট, এর প্লেন গুলো আমরা উঁচু করে রাখি, তাই না? কি জন্য? যাতে বন্যার পানি বা জলোচ্ছ্বাসের পানি, হ্যাঁ, বাড়ির ভিত, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, তো এগুলো যেন হঠাৎ করে পানি যেন ভিতরে চলে না যায়, এই তো। এগুলো হচ্ছে আমাদের একটা অ্যাডাপ্টেশনের অংশ। এরপরে আরেকটা কি বলছি, এখানে নাই, লস এন্ড ড্যামেজ। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, আমি বেশি সময় নিব না। আমরা মিটিগেশন বুঝলাম, মিটিগেশন বুঝেছি, অ্যাডাপ্টেশন বুঝেছি। আচ্ছা, তারপরেও এই যে মিটিগেশন করলাম, অ্যাডাপ্টেশন করলাম, তারপরেও দেখা যায় যে অ্যাডাপ্টেশন সাফিসিয়েন্ট না। কিরকম সাফিসিয়েন্ট না আমি উদাহরণ দিয়ে বলবো। যেমন 2009 সালে আমাদের খুলনা, তারপরে সাতক্ষীরা এবং অন্যান্য যে উপকূলীয় জেলায় আমাদের 2009 সালে যে সাইক্লোন আইলা হয়েছিল, জানেন আপনারা? আচ্ছা, সাইক্লোন আইলার পরপরই 2010, 11, 12 বহু কৃষক আপনার ক্ষেতে ফসল ফলাতে পারে নাই। কেন বলেন তো? লবণাক্ততার কারণে। তার মানে কি, এই লবণাক্ততা সহ্য করার মতো বা সহনশীল যেই আপনার ধানের বীজ, সেটা আমাদের হাতে ছিল না। এটা থাকলে সমস্যা হতো না। আচ্ছা, 2010 সালের পরে আমাদের কাছে বেশ কিছু বীজ এসেছে, যেগুলোকে বলে বিনা 7, বিরি 47, তারপরে কি আরো 51, হ্যাঁ, এবং 52, এরকম অনেকগুলো ভ্যারাইটি এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এগুলো এসেছে 2010 সালের পরে। তো এখন ওই সময় কৃষকের কাছে তো এরকম এই লবণাক্ততা সহনশীল ছিল না। তার মানে অ্যাডাপ্টেশন সব জায়গায় সম্ভব না, অ্যাডাপ্টেশনের সীমাবদ্ধতা আছে। তো অ্যাডাপ্টেশনের সীমাবদ্ধতা যখন থাকে, তখন আসবে কি, ওই কৃষক 2011 সালে ফসল ফলাতে পারে নাই, তার লস হলো না? 12 সালে ফসল ফলাতে পারে নাই, লস হলো না? তাহলে এই লস এন্ড ড্যামেজ আমাকে তো মোকাবেলা করতে হবে। না হলে যে কৃষকরা যে দারিদ্রতার ট্র্যাপের মধ্যে পড়ে যাবে, যে দারিদ্রতা তাকে ঘিরে ধরবে, তারা ওখান থেকে আর বের হতে পারবে না। তার মানে আমাদের লস এন্ড ড্যামেজ আরেকটা মেকানিজম আমাদের দরকার, যে মেকানিজমের মাধ্যমে যে কৃষক ওই ফসল তাদের লস হয়েছে তাকে আমি সাপোর্ট দিব। ঠিক আছে? তার মানে জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলা করতে গেলে আমাদের 3টা অস্ত্র দরকার। কি কি অস্ত্র? মিটিগেশন, অ্যাডাপ্টেশন, লস এন্ড ড্যামেজ। মিটিগেশন, মনে থাকবে তো? এবং 3টার অর্থ বোঝা গেছে তো? রাইফেল, হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আর তেমন কিছু বলার নাই। তো আমরা বুঝতে পেরেছি আমাদের পার্টিসিপেশন আমরা কিভাবে করতে পারবো, বুঝতে পেরেছি। তার মানে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, আপনাকে ওই শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে অথবা জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে খেয়াল রাখতে হবে। আর ওই যে 2টা ম্যানুয়ালের কথা বললাম, এই 2টা ম্যানুয়াল পড়তে হবে। পরে আমি যেই শুধু সাধারণ সংজ্ঞাগুলো বললাম, এগুলো ডিটেইল এখানে বলা আছে, এগুলো পড়াশোনা করতে হবে। কেমন? এগুলো পড়াশোনা করলেই আসলে আপনারা কিভাবে এই ভয়েস রেজ করতে পারবেন সেগুলো জানবেন। একটা স্টেপে আপনারা অলরেডি পার্টিসিপেট করেছেন, এখন আরো ভালো স্টেজে যেতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ।